ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। শুরুতেই ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে সম্প্রতি দেশে হামের বিষয়টি আসলে বেশ আলোচিত। অন্তর্বর্তী সরকারের টিকা গাফিলতিতে বিলুপ্তপ্রায় হামে অর্ধসহস্র শিশুর মৃত্যু হত্যা বলছেন আইনজ্ঞ বিশেষজ্ঞরা। ডক্টর ইউনূস ও নূরজাহান বেগমের কঠোর বিচার দাবি। বিষয়টিকে কি আপনি হত্যা বলবেন? আর দ্বিতীয় কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় ঘটনাটি কেন ঘটলো, কেন অন্তর্বর্তী সরকার বিষয়টিতে গুরুত্ব দিল না, একটু জানতে চাই আপনার ব্যাখ্যা। ধন্যবাদ আপনাকে এবং হাসান মামুন ভাই আমার সাথে আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি আমাদের কাছে আলোচনার জন্য প্রথমে উত্থাপন করলেন, যে বাংলাদেশের এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য খাতের সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি বলেছেন যেমনটা, যে প্রায় বিলুপ্ত প্রায় হাম, এই হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে ইতিমধ্যেই প্রায় 500 শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি, এবং সেখানে ঢাকায় 200-র বেশি শিশুর মৃত্যু ঘটেছে এবং প্রতিদিনই এই মৃত্যুর তালিকাটা বৃদ্ধি পাচ্ছে। হামের এই হঠাৎ করে প্রাদুর্ভাব এবং এটার যে নিয়ন্ত্রণ করা এখনো যাচ্ছে না, সেইটা নিয়ে আমাদের একটা আলোচনা সমালোচনা আমাদের শুরু হয়েছে, এবং এই আলোচনার মধ্যে ঘুরে ফিরে যে বিষয়টি বা যে প্রসঙ্গটি আমাদের সামনে আসছে সেটি হচ্ছে যে হামের টিকা আমাদের শিশুদের যেটি হাম প্রতিরোধের জন্য দেওয়া হয়, যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই ব্যাপারে তাদের এক ধরনের উদাসীনতা ছিল, এবং সেই উদাসীনতার কারণে হামের টিকা যে শিশুদের দেওয়ার কথা ছিল সেই হামের টিকাও আমদানি করা হয়নি, বা সেই ব্যাপারে সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। এইটি অভিযোগটি আমি মনে করি যে নিঃসন্দেহে গুরুতর। আমাদের দেশের শিশুরা এমনিতেই নানা কারণে অপুষ্টি এবং অন্যান্য কারণে একটা ঝুঁকির মধ্যে থাকে, এবং হামের কারণে এই যে শিশুদের একটা বড় অংশের মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর অন্যতম কারণও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটা হলো যে আমাদের শিশুদের যে অপুষ্টিজনিত সমস্যা আছে, স্বাস্থ্য সমস্যা আছে, সেটাও এই মৃত্যুটাকে অনেক বৃদ্ধি করে দিয়েছে। এখন প্রাসঙ্গিকভাবেই মানুষের সামনে এই প্রসঙ্গটি এসেছে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিশেষ করে সেই সময় যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, তার যে স্বাস্থ্য খাতে অদক্ষতা, তার ব্যক্তিগত অদক্ষতা, সেটা কিন্তু এই সরকারের চলাকালীন সময়েও কিন্তু মানুষের সামনে এই প্রসঙ্গটি গুরুতরভাবে এসেছিল, এবং বারবার এই ব্যাপারে সমালোচনা হলেও সরকারের পক্ষ থেকে এই স্বাস্থ্য খাতকে আরো দক্ষ ব্যবস্থাপনার আওতায় আনার জন্য এই মন্ত্রীকে, উপদেষ্টা যিনি ছিলেন, তাকে উদ্যোগী করা, বা তার পরিবর্তে অন্য কাউকে যিনি অত্যন্ত দক্ষতার সাথে এই বিষয়টি মোকাবেলা করতে পারেন, এইরকম ব্যক্তির কে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ, আমরা জানি যে ফ্যাসিবাদী সরকারের সময় ওই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বা স্বাস্থ্য খাত নিয়ে আমাদের নানা রকমের সমালোচনা ছিল, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন এবং স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা মনোযোগী হবেন, কিন্তু জি, এই আমি মনোযোগী একটু না আপনার হয়। সাথে এখন যোগ করতে মাঝে চাই। মধ্যে আমি ইউনিসেফ শেষ কিন্তু করছি। জি বারবার সচেতন করেছে এবং বারবার বিষয়টি জি নিয়ে জি তাদেরকে হ্যাঁ বলার হ্যাঁ চেষ্টা জি। করেছে। কিন্তু আমি আমি তারপরেও সরাসরি হ্যাঁ, হ্যাঁ, আমি সরাসরি এটাকে হত্যার বলতে চাই না, কিন্তু এইটুকু তো অন্তত পক্ষে তারা দায়ও এড়াতে পারেন না। এই যে জি, আপনি যেটা বললেন যে আমাদের স্বাস্থ্য খাতের এই ঝুঁকি নিয়ে ইউনিসেফের বরাবর সতর্কতা সত্ত্বেও তাদের যে উদাসীনতা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ে অনেক কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছিলেন, যে কাজ আসলে তাদের কিনা এই ব্যাপারেও কিন্তু প্রশ্ন এসেছিল। হুম, তো যাই হোক না কেন, আজকে আমাদের এই যে শিশুদের এই যে অকাল মৃত্যু হচ্ছে, এবং হুম, এই মৃত্যুর মিছিল যে এখন পর্যন্ত থামানো যাচ্ছে না, বর্তমান সরকার নানা উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও যে এটি অব্যাহত আছে, সেটি আমাদের জন্য উদ্বেগজনক। এবং আমরা মনে করি এই ডক্টর মোহাম্মদ ইউনূস না, যে কেউ যদি এর গাফিলতির জন্য দায়ী থাকেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এটা দরকার। জি। যদি না হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতেও এই ধরনের একটা আশঙ্কা থাকবে। আমরা মনে করি যে এই বিষয়ে যদি কারো গাফিলতির কারণে আজকে এরকম একটা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমাদের শিশুরা পড়ে থাকেন, তাহলে
তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনা উচিত। জি, নিশ্চয়ই আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, হাসান মামুন রয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে, এই যে দরপত্র আহ্বানের মাধ্যমে মানে টিকা নীতি ক্রয়ের যে একটা সমালোচনা রয়েছে, মানে ইন্টারিম গভর্নমেন্টের সময়। আ সে সময় আসলে যখন কি হয়, যখন আমাদের টিকা মজুদ থাকে, টিকা যখন অনেক থাকে তখন আমরা একটা দীর্ঘ প্রসেসিংয়ে যাই যে ওকে, আমাদের টিকা মজুদ রয়েছে কিংবা উন্নয়নশীল দেশের যে বিষয়টি রয়েছে, তাহলে আমাদের মজুদ রয়েছে, আমরা টিকা আসতে আমাদের সময় লাগলেও আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সেই সময় টিকার সংকট, টিকা ছিল না এবং ইউনিসেফ বারবার সরকারকে সচেতন করার পরেও, ইন্টারিম গভর্নমেন্টকে সচেতন করার পরেও স্বাস্থ্যমন্ত্রী কিংবা পুরো সরকারের কথাই যদি বলি, সে সময় আসলে সরকার শোনেনি। আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ। ডক্টর ইউনূস সরকারের মধ্যে একটা প্রবণতা দেখা গিয়েছিল, আমরা লক্ষ্য করেছি, যেটা সিদ্দিক ভাই কিছুটা বলার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যে কাজটা তাদের না, সেই কাজেও ঝাঁপিয়ে পড়া। একটা সম্ভবত ফ্রেঞ্চ প্রবাদ আছে যে ঈশ্বর যে কাজে ভয় পান, অজ্ঞ এবং মূর্খরা তাতে ঝাঁপিয়ে পড়ে, সম্ভবত এইরকম একটা। তো ইউনিসেফ যেভাবে বলছে, যে বিবরণ দিচ্ছে, যে 15 বার বলা হয়েছে মৌখিকভাবে, 5 বার চিঠি দিয়ে বলা হয়েছে, মানে তাদের কি প্রয়োজন ছিল এইরকম একটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা বহু বছর ধরে অনুসৃত হয়ে আসছে। 1977 সাল থেকে সম্ভবত টিকাদান কর্মসূচি শুরু হয় জিয়াউর রহমান সাহেবের আমলে, আমি যদি ভুল না করি। তো এবং এই কাজে আমাদের সাফল্য ছিল, এমনকি হাম প্রতিরোধেও আমরা কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করেছিলাম। এবং কয়েকটা এই যে মানে দ্রুত সংক্রমণশীল রোগে শিশুদের বিশেষ করে আমরা কিন্তু অগ্রগতি লাভ করেছিলাম, নির্মূলের পথে ছিলাম। তো এইখানে হাত দেওয়ার কি প্রয়োজন ছিল, এটা হলো প্রথম প্রশ্ন। হুম। মানে পদ্ধতি পরিবর্তন, ওপেন আচ্ছা, টেন্ডার। টিকা হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে টিকা নীতি ক্রয়ের যে পদ্ধতিগতভাবেই এগোতে হবে এমন তো কোনো মানে বিষয় ছিল না। কারণ এটা স্বাস্থ্য খাত তো খুবই জরুরি বিষয়। এখন যেমন কোনো আইন কানুনের তোয়াক্কা না করে টিকা আনা হচ্ছে, টিকা দেয়া হচ্ছে। সে সময় কি সেরকম করা যেত না? না, না, প্রক্রিয়াটা তো ছিল। হুম, ইউনিসেফের মাধ্যমেই টিকা সংগ্রহ করা হতো, হুম। গ্যাভি এই কাজে সহায়তা করত এবং আচ্ছা, এটা নিয়ে তো কোনো জটিলতা ছিল না। এই কাজটা সফল ছিল। এই কাজে হাত দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা হলো প্রথম প্রশ্ন। আচ্ছা। আচ্ছা, তো ইউনিসেফ যখন আপত্তি করলো, হুম, তখন তো সরকারের অন্তত সম্বিত ফেরা উচিত ছিল যে মানে এটাতে আমরা না যাই, তাই না? বারবার চিঠি দিয়ে ইত্যাদি। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনায় অযোগ্যতা, অদক্ষতার অভিযোগ তো তখনও ছিল এবং এই উপদেষ্টাকে বদলানোর দাবি কিন্তু উঠেছিল এবং এই উপদেষ্টাকে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, এই কথাও অনেকে কিন্তু সাহস করে বলছিলেন। তিনি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, বাইরে তার চিকিৎসা হচ্ছিল, তাই না? তিনি নিজেও সরে যেতে পারতেন। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ছোটখাটো দায়িত্বের ক্ষেত্রেও আমরা কিন্তু না পারলে আমরা বলি যে আমি এটা করব না। আমরা ছোটখাটো অফিসে কাজ করি, আমরাও কিন্তু দায়িত্ব ছেড়ে দিই, চাকরি ছেড়ে দিই, দায়িত্ব ছেড়ে দিই। তো এটা এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, এত শিশু টিকাদানের বিষয়, যেখানে বলা হয় যে 90 থেকে 95% শিশুকে টিকা দেওয়া গেলে হার্ড ইমিউনিটি তৈরি হয় হুম, হুম। এবং তখন এটা মানে আউটব্রেক বলতে যেটা বোঝায় সেটা ঘটে না এবং সেটা তো ঘটছিল না। এমনকি আওয়ামী লীগের শাসনামল যে এত নিকৃষ্টতম আমরা বলছি, হুম। এটা বলা অবশ্য আজকাল রিস্কি হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো প্রশংসাই করা যায় না, এটা মানে কোনো কোনো ভালো কথাও বলা যায় না। তো তাদের সময়ও তো এই জিনিসটা দেখা যায়নি। তারা যে এত লুট করেছে, এত খুন করেছে, গুম করেছে, কিন্তু শিশুদের এই যে স্বাস্থ্য অন্তত হাম থেকে রক্ষার ক্ষেত্রে তাদেরও তো সেই রকম মানে ব্যর্থতা বা অযোগ্যতা দেখা যায়নি। তো এটা হঠাৎ করে হলো কেন হলো? আসলে আমি বলবো যে বিপ্লবীপনা করতে গিয়ে। সব ব্যাপারে বিপ্লবীপনা করার কিন্তু প্রয়োজন ছিল না। যেগুলো করার দরকার ছিল সেগুলো তারা করেননি, যেগুলো করার দরকার ছিল না সেগুলো তারা করেছেন। সংস্কার আলোচনায় তারা দীর্ঘদিন নির্বাচন ঝুলিয়ে রেখেছেন এবং এতে মব ভায়োলেন্স বেড়েছে। জি, এতে করে আমরা কিন্তু মবের সংস্কৃতিতে এমনভাবে ঢুকেছি যে নির্বাচিত সরকার আসার পরেও কিন্তু মব বন্ধ হচ্ছে না। জি। তো দুজনের তারা কথাই আমি একটু সমাধানের বিষয়ে আসতে চাই। আপনি একটু বলবেন হাসান মামুন সংক্ষেপে যে এখন আসলে বর্তমানে কি করা উচিত?
মানে না, এটা যেটা করা উচিত সেটা তো করার চেষ্টা করছে এই সরকার। হুম, আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু যদিও একজন সিনিয়র মানুষ, উনি কিন্তু যথেষ্ট তৎপর, দৌড়ঝাঁপ করছেন। এবং ইউনিসেফ যে লাস্ট প্রেস কনফারেন্স করেছে, সেখানে ইউনিসেফ কিন্তু একটু স্বস্তির খবর দিয়েছে যে টিকাদান কর্মসূচি নতুন করে যেটা শুরু হয়েছে সেটা অনেককে কভার করেছে, একটা সংখ্যার কথা উনি বলেছেন। এবং উনি নিজে বলেছেন দায়িত্ব নিয়ে যে এটা উল্লেখযোগ্য অগ্রগতি। আর হার্মটা রিডিউসড হতে বোধহয় আরো মাসখানেক সময় লাগবে, এটার তো একটা মৌসুমও আছে। আর যেভাবে ছড়িয়েছে 50,000 60,000-এর বেশি সংক্রমণ, এটা নাকি ওয়ার্ল্ড রেকর্ড। মানে পৃথিবীর সাম্প্রতিক কালে পৃথিবীর 4-5টা দেশে এইরকম দেখা দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটা। তো বাংলাদেশ তো এটা ডিজার্ভ করে না, বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে গিয়েছিল, তাই না? আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু শিশুদের রক্ষায়, ভবিষ্যৎ মানব সম্পদ রক্ষায় আমরা কিন্তু যথেষ্ট এগিয়ে গিয়েছিলাম। জি, আরেকটা জিনিস সেখানে খালি একটু বলি যে এটার সঙ্গে যুক্ত আছে এমনকি ওই ভিটামিন এ টিকা না খাওয়ানো, এটাও কিন্তু একটা ব্যর্থতা। হুম, এই কারণেও নাকি পরিস্থিতি জটিল হচ্ছে। আর পুষ্টি পরিস্থিতি গত 4 বছরে এই ইউক্রেন যুদ্ধ থেকে নিয়ে আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতির চাপে ঘরে ঘরে নিম্ন এবং স্থির আয়ের মানুষের সংসারে কিন্তু মানে সব মিলিয়ে একটা শিশু, নাজুক হ্যাঁ, পরিস্থিতি। শিশু, নারী এবং বৃদ্ধরা কিন্তু পুষ্টিহীনতার শিকার হয়েছে। জি, এবং এই নিশ্চয়ই। আমি পুষ্টিহীনতাও গভীরে কন্ট্রিবিউট করছে। এই যে শিশু মৃত্যু, এত মৃত্যুর ঘটনা সম্ভবত ঘটতো না যদি আমরা সুস্থ সবল শিশু যদি তৈরি করতে পারতাম। জি, নিশ্চয়ই। আমি একটু সিদ্দিকুর রহমান আপনার কাছে আসতে চাই। যে সংক্রমণ ঠেকানোর জন্য আপনার কি মনে হয় এখন সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করছে সেসব পর্যাপ্ত কিংবা ঠিক আছে কিংবা সময়ের ব্যবধানে বিষয়টি আরো ভালো হবে? দেখুন, বাংলাদেশের জন্য এই যে হাম পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কিন্তু এই সরকারের বলা যায় যে তাদের কোনো প্রস্তুতি ছিল না এবং থাকার কথাও না। আমরা জানি যে সরকারের ৩ মাস বয়সী এবং এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটজনিত কারণে আমাদের যে জ্বালানি সমস্যা, আমাদের অন্য অনেক সমস্যা ছিল। ফলে এই সরকারের একটা প্রস্তুতি এই হাম মোকাবেলার জন্য ছিল না। কিন্তু আমরা মনে করি যে সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং একটু আগে হাসান মামুন ভাই যেটি বলেছেন যে ইউনিসেফও এখন এটি স্বীকার করেছেন যে সরকার যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছেন এটা মোটামুটি সন্তোষজনক। তো তারপরেও আমরা বলবো যে আমাদের তো স্বাস্থ্য খাতের যে দীর্ঘদিনের যে সংকটগুলো তৈরি হয়েছে, আপনি দেখেন যে আমাদের এই আক্রান্ত হয়ে শিশুরা যেখানে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন যেখানে, হুম। সেইখানে তাদের সেবাটা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা বা এদের জন্য যে ধরনের, কারণ এটা তো একটা ভাইরাস জনিত এবং ছোঁয়াচে মানে রোগ। তো সেইখানে এই শিশুদের চিকিৎসা এবং সেটার জন্য যে পরিবেশটাও দরকার, সেই পরিবেশটাও কিন্তু আমাদের এখানে অভাব আছে। এটার সংকট আছে। তবে আমরা যেটা দেখেছি বা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সরকার ওই যে হামের টিকা দেওয়া যে সমস্ত সুস্থ শিশু যারা আছেন, তারা যেন এই নতুন করে এই আক্রমণে মানে হামের দ্বারা তারা আক্রান্ত না হন, সেইজন্য তাদেরকে টিকা আ আ আর ব্যবস্থাটা করা, ভিটামিন এ ক্যাপসুল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে। অর্থাৎ কিন্তু আপনি আমার বলছেন যে যেটা সংকটের মনে মধ্যেই সমন্বয় করার চেষ্টা করছে সরকার। আমাদের একটা চেষ্টা বিরতিতে হচ্ছে, যেতে হবে। কিন্তু সমস্যা কিন্তু আছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জি, নিশ্চয়ই। একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি। ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আবারও বিরতির পর আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আ ধর্ষণের কথা শুরু করতে চাই। আসলে এই বিষয়টি আলোচনা কিংবা যখন আমরা খবর পড়ি সেই সময় আসলে ভালো লাগে না। মানে সারা দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে, বিচার চাওয়া হচ্ছে। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ। এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে? অনেকেই আবার বলছে যে শরিয়া আইনের কথা। মানে নানা দিক থেকে আলোচনা হচ্ছে কিন্তু সবাই চাচ্ছে যে এটা শাস্তি হোক। আ মন্তব্য জানতে চাই। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই আমরা স্বল্প বিরতির মধ্যেই আমি আমার সাথে হাসান মামুন ভাইয়ের সাথে এই কথাটি আমরা বলছিলাম যে একজন বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে এটি আমাদের এক ধরনের মানসিক ট্রমা তৈরি করছে। সারা দেশে আমরা যা দেখছি,
যা ঘটছে সেটা কোনোভাবেই এটাকে আমাদের মেনে নেওয়ার মতো পরিস্থিতির মধ্যে নেই। আপনি দেখেন এই যে পল্লবীর ঘটনাটি সংঘটিত হতে না হতেই চট্টগ্রামে কিন্তু আরেকটি 3 বছরের শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। এবং এই যে বাংলাদেশে এটা একটা মহামারীর মতো বিস্তার ঘটছে, কিন্তু এই বিস্তার প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান থেকে প্রচেষ্টা সত্ত্বেও এগুলোকে কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমার কাছে প্রচন্ডভাবে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে মানুষের নৈতিক মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। পর্নোগ্রাফির মতো জিনিস আমাদের এই তরুণ সমাজ বা একটা শ্রেণীর হাতে এক সহজলভ্য হয়ে গেছে। এই ধরনের অপরাধ করলে যে বিচারিক প্রক্রিয়া এবং যে তদন্ত প্রক্রিয়া এবং বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং বিচার হলেও সেখানে যে রসুখার কথা আপনারা জানেন, তিনি কিন্তু দণ্ডাদেশ নিয়ে এখনো কিন্তু কার্যকর হয়নি। এই যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো কি অপরাধীদের এক ধরনের মানে উৎসাহিত করে যে এক ধরনের কাজ হলে কি হবে, কতদিন জেলের মধ্যে যাব। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে একটা বিকৃত যৌনচারী মানসিকতা তৈরি হয়েছে, যে কারণে এই যে আমাদের শিশুরাও তাদের এই পাশবিকতার থেকে হচ্ছে না। এখন আইন আছে, আমাদের শিশু দমন আইন 2000, যেটা নির্যাতন দমন আইন আছে 2000, কিন্তু এই আইনের যে প্রয়োগ সেই প্রয়োগটাও যথাযথভাবে হচ্ছে না। আর আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কেবলমাত্র আইনের প্রয়োগের মধ্য দিয়ে এই ধরনের মানে যে অপরাধ সেই অপরাধ বোধহয় নিশ্চিত করা যাবে না। আমাদের যে সামাজিক ক্ষেত্রে একটা সামাজিক আন্দোলন দরকার, এবং এই সামাজিক আন্দোলনটা হচ্ছে এই ধরনের অপরাধের বিরুদ্ধে যে যারা অপরাধী আছে তাদের সামাজিক বয়কট সহ নানাভাবে তাদের করার দরকার। আরেকটা হচ্ছে যে পারিবারিক পরিমণ্ডলে আমাদের যারা শিশু আছে বা আমাদের যারা আছে তাদের সুরক্ষার জন্য আমাদের নিজেদের একটু উদ্যোগ, এবং এর সাথে হচ্ছে যে আমাদের যারা এই তরুণ আছে বা আমাদের যারা পারিবারিক পরিমণ্ডলে তাদেরও কিন্তু নৈতিক মানবিক মূল্যবোধের চর্চাটার ব্যাপারে এখন আমাদের অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের নৈতিক মানবিক শিক্ষার উপর আমাদের জোর দেওয়া উচিত। আর যেটা বলা হচ্ছে যে শরিয়া আইন প্রয়োগের মধ্য দিয়ে আমরা, এটা কেউ কেউ বলতে চাচ্ছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশে যেখানে শরিয়া আইনের প্রয়োগ আছে এবং এই ধরনের অপরাধের জন্য মানে অপরাধীদেরকে অভিযুক্ত হওয়ার পর বা অভিযুক্ত প্রমাণিত হওয়ার পর প্রকাশ্য তাদেরকে যে শাস্তি দেওয়ার ঘটনা ঘটে এবং সেইগুলো মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করে এবং সেটা করা যায়। কিন্তু বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে আমরা শরিয়া আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে না, ফলে এই আইন প্রয়োগের মধ্য দিয়ে এখন আমরা এই পরিস্থিতি না, বিষয়টা নিয়ন্ত্রণ তো করতে পারবো বিপরীত। কিনা। তারা কিন্তু শরিয়া আইন চাচ্ছে, কিন্তু আমরা সৌদি আরবে কি দেখি, বাংলাদেশের নারীরা যারা মানে মধ্যপ্রাচ্যে সেখানে কাজ যায় করতে সেখানে যায়, হ্যাঁ। তারা তো যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হম হয়ে ফিরে আসে, মানে জি, এবং তারা সেখানে পাশবিক নির্যাতনের শিকার হ্যাঁ, হচ্ছেন এবং এগুলো অহরহ হচ্ছে। কিন্তু সেইখানে বিচারটা কখন হয়, যখন আপনি আনুষ্ঠানিকভাবে সেই কি বলবেন অভিযোগ দায়ের করবেন, কিন্তু সেখানে তো অভিযোগ দায়েরের মতো অবস্থার মধ্যেই নাই। তো ফলে আমরা মনে করছি যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইনের ব্যাপারে বিশেষ করে এই ধরনের অপরাধের ক্ষেত্রে অভিযুক্তদের যে দণ্ডটা সেই দণ্ডটা কার্যকর করার জন্য আইনের পরিবর্তন করে একটা নির্ধারিত, বিশেষ করে শিশু নির্যাতনের ব্যাপারে, এই ধর্ষণের ব্যাপারে একটা সময়সীমা নির্ধারণ করে যে এই সময়ের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করতে হবে এবং বিচারের রায় কার্যকর করতে হবে। এখন যদি বাংলাদেশে যে ধরনের অবস্থার মধ্যে আমরা চলছি, এই অবস্থার মধ্য থেকে উত্তরণের জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কঠোর নজরদারি এবং জি, ব্যবস্থা ছাড়া কঠোর এই মুহূর্তে আমাদের নজরদারির কথা এখান থেকে বলছেন। উত্তরণ নেই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি জি। রয়েছেন, আমরা একটু তারও মন্তব্য শুনতে চাই। হাসান মামুন, একটু আপনার কাছে আসতে চাই যে আমি যদি বলি পরিবার, সমাজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুলের কথা বলি, সচেতনতা প্রয়োজন আছে কিনা, বাচ্চাদের ব্যাড টাচ গুড টাচ এই শিক্ষাগুলো দেওয়া উচিত কিনা? জি, আইন প্রয়োগ তো করতেই হবে, কোনো সন্দেহ নাই। প্রচলিত আইনের কঠোরতম ব্যবহার করতে হবে এবং সব ঘটনাকে সমান গুরুত্ব দিতে হবে। আমরা তো যেসব ঘটনা সামনে আসে সেগুলো নিয়ে কিছুদিন মানে উৎসাহিত থাকি, উত্তেজনা প্রকাশ করি। চট্টগ্রামে তো লোকজন মানে কথিত ধর্ষণকারীকে মানে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছিল এবং সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। বড় রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তীব্র এইসব ঘটনায়। তবে খুব কম ঘটনা কিন্তু সামনে আসে। আমরা জানি কোনো কোনো শিক্ষাধারায়, আমি
ঢালাওভাবে বলছি না, তাও উল্লেখ করতে চাই, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা প্রচুর। শুধু কন্যা শিশু না, হুম মানে শিশুপুত্র, হুম। তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং মাদ্রাসায় এই ধরনের ঘটনা একই অনেক আমি বেশি ঘটে। হ্যাঁ, ঢালাওভাবে বলতে চাই না, হ্যাঁ অনেক রকম ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ। এবং এবং এইসব খবরাখবর কমই আসে, কমই পাওয়া যায়। অনেক খবর কিন্তু ধামাচাপা দেওয়া হয়, হুম পরিবার হুম থেকেও ধামাচাপা দেওয়া হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে 11 বছর বয়সী এক মেয়ের পেটে বাচ্চা, এটা হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি বেশ ধরা আলোচিত পড়েছে, তাই না? ঘটনা। হ্যাঁ, বেশ আলোচিত। পরিবারই এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল হুম ইজ্জতের ভয়ে। আচ্ছা, আমাদের তো একটা আইনও আছে যে নাম প্রকাশ করা যাবে না ইত্যাদি। ওইটা কিন্তু ওই কারণেই যে ওই ফ্যামিলি যাতে প্রেসারে না পড়ে, হুম তাই হুম না? কিন্তু হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর তো নাম প্রকাশ করা না করা এটা তো সোশ্যাল মিডিয়াতে চলে আসে। হ্যাঁ, নামটা চলেই আসে, আর সে তো হুম। নামের নাম প্রকাশ বা অপ্রকাশের ঊর্ধ্বে চলে যায়, তাই না? রামিসার ক্ষেত্রে যেটা মানে ঘটেছে। সচেতনতা আচ্ছা, তৈরির জন্য এখন আসলে এখন কি করা হ্যাঁ, উচিত? মানে বাচ্চাদের কোনো শিক্ষা? হ্যাঁ। এখন হচ্ছে বিচার তো হতে হবে, হুম শাস্তি হতে হবে, কোনো সন্দেহ নাই। এবং প্রচলিত নিয়মেই হতে হবে। প্রচলিত নিয়মটা অকার্যকর হলে পরে অন্য নিয়মের প্রশ্ন। এখনই ওটা নিয়ে মানে অন্য আলোচনায় যাওয়ার কোনো আবশ্যকতা আমি দেখি না। আরেকটা হলো যে আমি মনে করি প্রথম প্রতিরোধটা হতে হবে পরিবারে। পাড়া প্রতিবেশীর দ্বারা যাতে শিশুরা আক্রান্ত না হয়। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পাড়া প্রতিবেশী বলতেই আমরা ধরে নিই যে তারা হচ্ছে সজ্জন, তা কিন্তু নাও হুম হতে হুম পারে। হুম হুম হুম। এমনকি নিকটাত্মীয়দের দিক থেকেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, যেগুলো ধামাচাপা পড়ে যায়, তাই না? তো এই যে ব্যাড টাচ গুড টাচ এগুলো বলছেন, এগুলো তো পশ্চিমা দেশে শেখানো হয়, এমনকি স্কুলে শেখানো হয়। রাইট। তো এগুলো এগুলো ডিফারেন্সিয়েট করা মুশকিল যে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ ইত্যাদি। তারপরও মোটা দাগে শিশুদেরকে সচেতন করার প্রয়োজন আছে। এবং শুধু কন্যা শিশু না, মানে পুত্র, তাদেরকেও কিন্তু রক্ষা করতে হবে। আমাদের সমাজে একটা ধারণা আছে যে কন্যা শিশুকেই খালি রক্ষা করতে হবে, তা কিন্তু না। এই ধারণা ভেঙে যাচ্ছে, তাই না? জি। বিশেষ করে মাদ্রাসার ঘটনাগুলোতে, মাদ্রাসার ঘটনা কিন্তু একই সঙ্গে আছে, বনশ্রীর ঘটনাটা, তাই হুম না? তো কিছুদিন পরপরই ঘটে এক মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে। শুধু মাদ্রাসা কেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক শ্রেণীর শিক্ষকের মধ্যে তো জি মানে নৈতিকতার ধস নেমেছে, জি। তাই না? কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আমরা জানি। তো কাউকে ঢালাওভাবে অভিযুক্ত করা ঠিক না, কিন্তু এই সমস্যাটা আছে বা ছিল। আসলে আমরা বলতে চাইনি হয়তো, বা আলোচনায় আসেনি। মিডিয়া তো এখন অনেক খোলামেলা, সেজন্য। তারপরে সোশ্যাল মিডিয়ার কারণে ওগুলো ধামাচাপা দেওয়া যাচ্ছে না এখন আর। তো সমাজের মধ্যে ধামাচাপা দেওয়ার একটা প্রবণতাও আছে, বা সমঝোতা করার একটা একটু এক প্রবণতা। কথায় বলবেন কিন্তু ৩০ সেকেন্ডে যে কিন্তু কি কিন্তু সচেতনতার কিন্তু বিকল্প নাই, তাই অবশ্যই তো? পিতামাতা, ভাই বোন, মুরব্বীদের অবশ্যই সচেতন হতে হবে তাদের শিশুদের রক্ষার জন্য। তারা শিশুরা আনসেফ এটা মনে করতে হবে। এবং বিকারগ্রস্ত যারা লোকজন তারা কিন্তু শিশুদের টার্গেট করে, তার হুম মনে করে যে এটা হচ্ছে সহজ টার্গেট, তাই না? এবং অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ড ঘটাতে চায় না, কিন্তু ধর্ষণের ঘটনা হুম। ধামাচাপা দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটায়, জি তাই না? তো জি। এই এই ব্যাপারগুলো আছে। আর হচ্ছে যে শিশুদেরও, যারা যারা ঘরের বাইরে যাচ্ছে, স্কুল গোয়িং, হুম। তাদেরকে কিন্তু পরিবার থেকে, যদি শিক্ষা কারিকুলামে নাও থাকে, পরিবার থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে। তারা যেন অন্তত নিজেদেরকে একটু সতর্ক রাখে, জি, মানে আপনাদের দুজনকে অনেক অপরিচিত অনেক ধন্যবাদ অপরিচিত আজ। এমনকি পরিচিত লোকজনের কাছ থেকে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের দুজনকেই ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।